2026 সালের মাধ্যমিক পরীক্ষার তুমি যদি ভাবি পরীক্ষার্থী হয়ে থাকো, অর্থাৎ বর্তমানে তুমি যদি ক্লাস 10-এ পাঠরত হয়ে থাকো, তাহলে তোমার সেকেন্ড সামেটিভ পরীক্ষার ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে চলে এসেছি আজকের ছোট্ট উপস্থাপনায়। তাই আজকের এই উপস্থাপনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেকেন্ড সামেটিভের পরীক্ষা আসতে চলেছে অগাস্ট মাসে। তো তার আগে এখন তোমাদের চলছে সামার ভ্যাকেশন, এই ভ্যাকেশনটাকে কাজে লাগিয়ে তুমি যদি এই সাজেশন ওয়াইজ পড়াগুলো ঠিকঠাক করে তৈরি করে নিতে পারো, তাহলে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অবশ্যই তুমি একটা ভালো মার্কস অর্জন করতে পারবে। তো প্রথমেই তোমাদের বলে দিই যে সেকেন্ড সামেটিভ এই যে পরীক্ষাটা হবে তোমাদের, সেখানে ফুল মার্কস হচ্ছে 40 নম্বর, তোমাকে সময় দেওয়া হবে 1.5 ঘন্টা। সেখানে ভূগোল বিষয়ে তোমার 3টে অধ্যায়ের ওপরে পরীক্ষা থাকবে, মানে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে যে সিলেবাস সেই অনুযায়ী তোমার 3টে অধ্যায়ের ওপরে পরীক্ষা হবে। প্রথম হচ্ছে তোমাদের যেটা দ্বিতীয় অধ্যায় আছে বায়ুমণ্ডল, এই অধ্যায়টা থাকবে। তৃতীয় অধ্যায় আছে বাড়িমণ্ডল, এটাও তোমার সিলেবাসে রয়েছে। আর থাকবে পঞ্চম অধ্যায়, যেখানে ভারতের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে রয়েছে, যার আন্ডারে রয়েছে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন, যোগাযোগ। এই অংশগুলোর ওপরে তোমার সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে। তো এখন তোমাদের জন্য একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে জানিয়ে দেব। প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করে রাখো। আর এই যে তোমাদের প্রশ্নগুলো জানাবো, এটা যে শুধু সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট এমন কিন্তু নয়। তোমার টেস্ট পরীক্ষা এবং 26-এ যে ফাইনাল পরীক্ষা বোর্ড এক্সাম, সেটাকে মাথায় রেখেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন তোমাদের বলতে চলেছি। তাই ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে তৈরি করে নিতে হবে ফাইনাল এক্সামকে মাথায় রেখে। তো প্রথমেই তোমাদের যে অধ্যায়টার কথা বললাম সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল। এই অধ্যায়টা কিন্তু একটা বেশ বড় অধ্যায়, এখান থেকে প্রচুর প্রশ্ন হতে পারে, আর ফাইনাল পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। আর এরপরে যেটা বলেছি বাড়িমণ্ডল, তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে। এটা খুব একটা বড় অধ্যায় নয়, মোটামুটি ছোট অধ্যায় বলা যায়। ফাইনাল পরীক্ষায় এখান থেকে বড় প্রশ্ন থাকছেই, তবে 3 মার্কের প্রশ্ন সাধারণত বাড়িমণ্ডল থেকে থাকে না। ফাইনাল পরীক্ষার কথা বলছি, বোর্ড এক্সামের কথা বলছি, কিন্তু তোমার এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য 3 নম্বরের প্রশ্ন করতেই হবে। আর যেটা তোমাদের ভারতের পোর্শন, এখান থেকে তোমার টেস্টেও প্রশ্ন পাবে, সেকেন্ড সামেটিভ পরীক্ষাতেও প্রশ্ন পাবে, ফাইনাল পরীক্ষাতেও প্রশ্ন পাবে। সমস্ত রকম মানে 2, 3, 5 সব ধরনের প্রশ্নই কিন্তু থাকবে। তাই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। এখন অধ্যায় ভিত্তিক ভাবে তোমাদের 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা বলবো সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেটা মূলত কি, কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন থাকবে। আর তার জন্য তোমাকে লিখতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে তুমি অ্যান্সারটাকে কমপ্লিট করার চেষ্টা করবে, খুব বেশি বড় করে দেখানোর কোনো প্রয়োজন নেই। বায়ুমণ্ডল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেটা এবার বুঝে নাও। বৈপরীত্য উত্তাপ, ইনসোলেশন, ওজোন গহ্বর, গর্জনশীল চল্লিশা, আইটিসিজেড, এরোসল, সমচাপ রেখা, ঘনীভবন, সমষ্ণ রেখা, সমবর্ষণ রেখা, চিনুক, নিরপেক্ষ আর্দ্রতা, মৌসুমী বিস্ফোরণ, এল নিনো, অধক্ষেপণ, ঘূর্ণবাতের চক্ষু, গ্রিন হাউস এফেক্ট, ওজোন গহ্বর, ক্ষুব্ধ মণ্ডল, আপেক্ষিক আর্দ্রতা আর কার্যকারী সৌর বিকিরণ। 2025-এ এসে গেছে এলবেডো, এটাকে আর করার দরকার নেই। এরপরে আসছি 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো করবে সেগুলো বলে দিই। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, দাগিয়ে রাখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোনটার গুরুত্ব কতটা। প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারই সঙ্গে দেখে রাখতে হবে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারই সঙ্গে দেখবে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ কি। এই 3টে প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে তোমাকে দেখতে হবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। আর একটা প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভালো করে এটা দেখে রাখতে হবে। পরের প্রশ্ন ফেরেলের সূত্র, এটাকেও 3 নম্বরের মতন করবে। নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? পরের, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উষ্ণ হয় কেন? পরের প্রশ্ন, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলের মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য। আর এরপরে তোমাদের কয়েকটা পার্থক্যের কথা বলবো, আর সেই পার্থক্যও কিন্তু মূলত 3 নম্বরেই এসে থাকে, তাই সেই পার্থক্যগুলো দেখে রাখতে হবে। আর পার্থক্য করার সময় অবশ্যই 3টে কলাম করবে, যে দুটো বিষয়ের পার্থক্য বলছে সেই দুটোর জন্য একটা, আর একটা
পার্থক্যের বিষয় হিসেবে করে রাখবে। এইভাবে যদি করো তাহলে তুমি দেখবে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা সময় পর্যন্ত মনে রাখতে পারছো। শুধুমাত্র পার্থক্যের বিষয়টা মনে রাখলেই তুমি পার্থক্যটা ইজি লিখে আসতে পারবে। তো কোন কোন পার্থক্য করতে হবে এবার জেনে নাও। পার্থক্য কিন্তু 3 নম্বরের মতোই করবে। সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার, ক্যাটামেটিক ও অ্যানামেটিক বায়ু, স্থানীয় ও আকস্মিক বায়ু, সমুদ্র বায়ু ও স্থলবায়ু, আর ঘূর্ণবাত প্রতিপ ঘূর্ণবাত। এই যে প্রশ্নগুলোর কথা বলছি এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর চ্যানেলে আগেই করে দেওয়া আছে, তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারো। এরপরে আসছি বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নে। একদম হাতে গোনা প্রশ্ন বলবো, প্রশ্নগুলো ভালো করে শুনে নাও, বুঝে নাও, প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো। দেখো প্রথম যে প্রশ্নটার কথা বলছি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লেখো। এটা অবশ্যই ভালো করে করতে হবে। তারই সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ সমূহ বর্ণনা করো। এটার সঙ্গে সঙ্গে আরো এরকমই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন যে বললাম, 3টেই ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই খুব ভালো করে দেখে রাখবে। আরো একটা প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিবৃত করো। তো এখানে বিভিন্ন প্রকার মানে আমি 3 রকম বৃষ্টিপাতের কথাই বলছি, তো 3 রকম একই সঙ্গে আসে না, তোমাকে হয়তো নির্দিষ্ট উল্লেখ করে বলে দিতে পারে। মূলত পরিচলন এবং শৈলক্ষেপ এই দুটো বৃষ্টিপাত সম্পর্কে খুব ভালো করে পড়ে রাখবে। ছবিটাও কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করবে। আর এই প্রশ্নটার ইম্পর্টেন্স এতটাই এইবারে যে তোমার শুধু সেকেন্ড সামেটিভ পরীক্ষা নয়, তোমার টেস্ট এবং বোর্ড এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই গুরুত্ব বুঝে প্রশ্নটা এখন থেকে তৈরি করো, সময় ধরে লেখা অভ্যেস করো। আর এর পরের এবং লাস্ট প্রশ্ন বায়ুমণ্ডল অধ্যায় থেকে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। ব্যাস এই প্রশ্নগুলোই তুমি দেখে রাখো। তারই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন একটু দেখে রাখতে পারো, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ব্যাস বায়ুমণ্ডল অধ্যায় কমপ্লিট। এখান থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম, তাহলে সেই অনুযায়ী এবার নিজে নিজে প্রিপারেশন শুরু করে দাও। এরপরে যে নেক্সট চ্যাপ্টার ছিল তোমাদের কি, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখতে হবে, সেখানে যাওয়ার আগে তোমাদের বলি, তুমি যদি চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। নিয়মিত চ্যানেলে চোখ রাখো, কারণ পরপর বিভিন্ন বিষয়ের ওপরে সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশন কিন্তু আসতে থাকবে। মানে আজকে তুমি ভূগোল পেয়ে যাচ্ছ, এরপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোরও সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে থাকবে। তাই অবশ্যই নিয়মিতভাবে চ্যানেলে তোমাকে চোখ রাখতে হবে সেই সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন দেখে নাও বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে পেরিজি জোয়ার, অ্যাপোজি জোয়ার, বান ডাকা, সারাসারি বান, সিজিগি, এল নিনো, লা নিনা, হিমশৈল, মগ্নচড়া, সমুদ্র স্রোত, শৈবাল সাগর। যেগুলোর কথা বললাম এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমাকে অবশ্যই করতে হবে শৈবাল সাগর, হিমশৈল। এই দুটো কিন্তু এবারে আসার সম্ভাবনা খুবই বেশি। যে কটা বলছি সবই ইম্পর্টেন্স বলেই বলছি, তার মধ্যেও এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরের জন্য একদম হাতে গোনা প্রশ্ন বলছি, দেখে নাও খুব ভালো করে। অবশ্যই দেখতে হবে জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো, বা জোয়ার ভাটার সুবিধা অসুবিধা বর্ণনা করো। এসে গেছে যেটা, সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এসে গেছে। তো এই ফলাফল বা সুবিধা অসুবিধা এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং এটা 3 নম্বরেই আসার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে তুমি দেখে রাখবে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত হয় এবং কেন। আরো একটা প্রশ্ন দেখে রাখবে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন। ভীষণ ইম্পর্টেন্ট, এই 3টে প্রশ্ন দেখে রাখছো। আর 3 নম্বরের জন্যই গুরুত্বপূর্ণ 2টো পার্থক্যের কথা বলবো, অবশ্যই দেখতে হবে। সেই 2টো পার্থক্য হচ্ছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের পার্থক্য, আর সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য। বায়ুমণ্ডল অধ্যায় থেকে 5 নম্বরের জন্য মাত্র 3টে প্রশ্নের কথা বলবো, অবশ্যই ভালো করে তোমাকে তৈরি করে নিতে হবে। সেইগুলো হচ্ছে, প্রথমেই বলেছি যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটা এসে গেছে 2025-এ, তাই তোমাদের এটা একেবারেই করার দরকার নেই। যেগুলো এখন তোমাদের করতে হবে সেটা বলছি, শুনে নাও। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও, এটা একটা করবে। তারই সঙ্গে করবে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের 5টি প্রভাব বর্ণনা করো। আর একটা প্রশ্ন, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন। ব্যাস এই 3টে প্রশ্নই বায়ুমণ্ডল থেকে যদি তুমি করো তাহলেই হয়ে যাবে।
এরপরে আমাদের যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 প্রশ্নগুলো তো অবশ্যই জানাবো। তবে তার আগে বলি, আজকের এই বিশেষ উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। এখন জেনে নাও 2 নম্বরের জন্য এখান থেকে তুমি কি কি প্রশ্ন করবে। অবশ্যই তোমাকে দেখতে হবে সেটা জীবিকা সত্তাভিত্তিক কৃষি, জায়িদ শস্য, মিলেট, বিশুদ্ধ কাঁচামাল, বাগিচা কৃষি, উদীয়মান শিল্প, টিস্কো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, মহানগর, নগরায়ন, জনবিস্ফোরণ, আদমশুমারি, জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, আউটসোর্সিং, বন্দরের পশ্চাৎভূমি, উত্তর দক্ষিণ করিডোর, ধারণযোগ্য উন্নয়ন, শিকড় আলগা শিল্প। ব্যাস, এইগুলো করে নাও 2 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য যেগুলো করবে সেটা হচ্ছে ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আসতে পারে, আবার বলতে পারে ভারতীয় কৃষির যে কোনো 3টি সমস্যার বিবরণ দাও। দুটোই করে রাখবে। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারই সঙ্গে দেখবে অবশ্যই সবুজ বিপ্লবের সুফল কুফল বর্ণনা করো। এটা কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে আরেকবার শুনে নাও, সবুজ বিপ্লবের সুফল কুফল বর্ণনা করো, এটা আসতে পারে। তারই সঙ্গে এরকমই আসতে পারে এরকম আরেকটা প্রশ্ন হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন? অবশ্যই দেখে রাখবে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? এটাও ইম্পর্টেন্ট। তারই সঙ্গে দেখবে ভারতের নগর গড়ে ওঠার কারণগুলির বিবরণ দাও। ব্যাস, 3 নম্বরের জন্য এখান থেকে এই প্রশ্নগুলোই করো। আর এখান থেকে একটাই মাত্র পার্থক্যের কথা বলবো, যেটা 3-এর মতোই করবে, সেটা হচ্ছে খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য। হয়ে গেল। এরপরে তাহলে বাকি থেকে গেল কি, ভারতের অর্থনৈতিক পরিবেশ অংশ থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। এটাতে আসছি, কিন্তু তোমাদের শুরুতেই বলেছিলাম যে এই পোর্শনে কি কি রয়েছে। কৃষি আছে, শিল্প আছে, জনসংখ্যা আছে, যোগাযোগ ও পরিবহন আছে। মানে এতগুলো বিষয় যেখানে আছে, স্বাভাবিকভাবে সেখানে প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে। তো তাও তার মধ্যে গুরুত্ব বুঝে তোমাদের জন্য 5টা প্রশ্ন এনেছি। এই 5টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যে তোমরা আর বাছাবাছি করতে যাবে না। তো কোনগুলো করতে হবে সেগুলো এবার বুঝে নাও। প্রথমেই অবশ্যই 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 পড়বে, মানে তোমার সেকেন্ড সামেটিভে পড়বে, তোমার টেস্ট পরীক্ষায় পড়বে, তোমার ফাইনাল এক্সামেও পড়বে। যেখান থেকে প্রশ্ন সেটা আগে জেনে নাও। সেটা হচ্ছে ভারতের যে কোনো একটা কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। যে কোনো একটা কৃষিজ ফসল মানে হতে পারে সেটা ধান, হতে পারে গম, হতে পারে ইক্ষু, হতে পারে কার্পাস, হতে পারে চা, হতে পারে কফি। তো এই রকম হতে পারে। তার মধ্যে একেবারেই যেটা বোর্ড এক্সামে তোমার আসবে না সেটা হচ্ছে গম, কারণ 2025-এ গমটা এসে গেছে, তাই এটা আসবে না। কফি আসার সম্ভাবনা বেশি, 24-এ এসেছিল ইক্ষু, তাই বাকিগুলো কিন্তু তোমাকে একটু দেখে রাখতে হবে। শুধুমাত্র গমটা না দেখলেও চলবে। তবে এই সবগুলোর প্যাটার্ন কিন্তু একই। তুমি ভালো করে যখন পড়তে যাবে তখন দেখবে অনুকূল পরিবেশের মধ্যে সেই একই জিনিসই রয়েছে। সেখানে কি আছে? জলবায়ু, জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত আছে, ভূমির প্রকৃতি বা মৃত্তিকার ধরন আছে, তারপরে বেশ কিছু রয়েছে যেমন উন্নত বাজার, মানে নানান কিছু রয়েছে। শ্রমিক চাই, উন্নত বাজার চাই, তারপর দক্ষ কারিগর চাই, উন্নত প্রযুক্তিবিদ্যা চাই। এইগুলো কিন্তু সবের জন্য দেখবে একই রকম রয়েছে। তাই এই জায়গায় তোমাদের বলবো, বছরের শুরুতেই তোমরা একটা টেবিল বানিয়ে নাও। একটা কৃষিজ ফসল থাকলো, তারপরে তার সম্পর্কে প্রত্যেকটা কালামের জন্য আলাদা আলাদা, মানে কোনটার জন্য কত উষ্ণতা, কত বৃষ্টিপাত, কোনটার জন্য ভূমির প্রকৃতি কেমন লাগে, এরকম একটা ছক যদি বানিয়ে নাও তাহলে কিন্তু তোমার এটা মনে রাখাটা সহজ হবে। আবারও বলছি, 25-এ এসে গেছিল গম উৎপাদনের অনুকূল পরিবেশ, এটা বাদ দিয়ে বাকিগুলোর ইম্পর্টেন্স রয়েছে। তবে কফি এবং ইক্ষু এটার উপরে বেশি করে জোর দাও, ধানটাও আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন, অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো বটেই, হয়তো ধরে নিতে পারো এসে গেছে। এমন একটা প্রশ্ন হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এটা চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা দেখে নেবে। আর একটা প্রশ্ন হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো। তো একেবারে শেষের প্রশ্নে যাওয়ার আগে বলি, আজকের উপস্থাপনায় বলা যে প্রশ্নগুলো হলো তার মধ্যে কিছু কিছু কিন্তু আগেই চ্যানেলে করে দেওয়া আছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক পেয়ে যাবে। তাছাড়া তোমরা প্লেলিস্ট চেক করে সেখান থেকেও দেখে নিতে পারো সেই ক্লাসগুলো। লাস্ট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতে পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব আলোচনা করো।